নমস্কার বন্ধুরা, আজকের গল্প মায়া। রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ জন্মেছিলেন 1894 সালের 12ই সেপ্টেম্বর। বাংলা সাহিত্যের পাঠক তাকে মূলত চেনেন পথের পাঁচালী এবং অপুর সৃষ্টিকর্তা রূপে। পথের পাঁচালী ছাড়া তার বিখ্যাত উপন্যাসগুলির মধ্যে আছে অপরাজিত, অরণ্যক, আদর্শ হিন্দু হোটেল ইত্যাদি। ছোট গল্পের মধ্যে আছে একটি ভিন্ন স্বাদের মজার গল্প বাক্সবদল এবং কিশোরদের জন্য লেখা চাঁদের পাহাড় আজও আমাদের সকলের অতি প্রিয়। 1950 সালের 1 নভেম্বর মাত্র 55 বছর বয়সে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়। আজ বঙ্গ হরর স্টোরিতে শুনবেন তারই লেখা একটি ছোট্ট গল্প, নাম মায়া। এই গল্পটি আমি নিয়েছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অলৌকিক গল্প সম্ভার এই সংকলনটি থেকে। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। 2 বছর আগের কথা বলি। এখনও অল্প অল্প যেন মনে পড়ে, সব ভুলে যায়। কি করে এলাম এখানে? বগুলা থেকে রাস্তা চলে গেল শীতরানীর দিকে। চলি সেই রাস্তা ধরেই। রাধুনী বামনের চাকরিটাও ছিল অনেক দিনের, আজ তা গেল। যাক, তাতে কোনো দুঃখ নেই। দুঃখ এই যে অবিচারে চাকরিটা গেল। ঘি চুরি করিনি আমি, কে করেছে তাও জানি না, অথচ বাবুদের বিচারে আমি দোষী সাব্যস্ত হলাম। শান্তিপাড়া, সর্ষে, বেজেটাঙ্গা পার হতেই বেলা দুপুর ঘুরে গেল। খিদেও বেশ পেয়েছে। জোয়ান বয়স, হাতে সামান্য কিছু পয়সা থাকলেও খাবার দোকান এ পর্যন্ত এসব আজপাড়া গায়ে চোখে পড়ল না। রাস্তার এক জায়গায় ভারী চমৎকার একটা পুকুর। স্নান করতে আমি চিরকালই ভালোবাসি। পুকুরের ভাঙা ঘাটে কাপড় নামিয়ে রেখে জলে নামলাম। জলে অনেক পানা শ্যাওলা, সেগুলো সরিয়ে পরিষ্কার জলে প্রাণ ভরে ডুব দিলাম। বৈশাখের শেষ, গরমও বেশ পড়েছে। স্নান করে সত্যি ভারী তৃপ্তি হলো। পুকুরের ধারে একটা তেঁতুল গাছের ডালে ভিজে কাপড় রোদে দিলাম। শরীর ঠান্ডা হলো, কিন্তু পেট সমানে চলছে। এ সময় কোনো বনের ফল নেই, চোখে তো পড়েই না যেদিকেই চাই। এমন সময় একজন বুড়ো লোক পুকুরটাতে নাইতে আসছে দেখা গেল। আমাকে দেখে বললে, বাড়ি কোথায়? আমি বললাম, আমি গরিব ব্রাহ্মণ, চাকরি খুঁজে বেড়াচ্ছি। আপাতত বড় খিদে পেয়েছে, খাবো কোথায়? আপনি কি সন্ধান দিতে পারবেন? বুড়ো লোকটি বললে, দাঁড়াও, আগে স্নান করে নিই, তারপর সব ঠিক করে দিচ্ছি। স্নান সেরে উঠে লোকটি আমাকে সঙ্গে নিয়ে গ্রামের মধ্যে ঢুকে জঙ্গলে ঘেরা একটা পুরনো বাড়িতে ঢুকল। বলল, আমার নাম নিবারণ চক্রবর্তী, এ বাড়ি আমার, কিন্তু আমি এখানে থাকি না। কলকাতায় আমার ছেলেরা ব্যবসা করে, শ্যামবাজারে ওদের বাসা। এত বড় বাড়ি পড়ে আছে, আর সেখানে মাত্র 3খানা ঘরে আমরা থাকি। কি কষ্ট বলো দেখি। আমি মাসে মাসে একবার আসি, বাড়ি দেখাশুনো করি। ছেলেরা ম্যালেরিয়ার ভয়ে আসতে চায় না। মস্ত বড় বাগান আছে বাড়ির পিছনে, তাতে সব রকম ফলের গাছ আছে। 12 ভূতে খায়। তুমি এখানে থাকবে? বললাম, থাকতে পারি। কি কাজ করতে? রাঁধুনির কাজ। যে কদিন আছো এখানে রান্না করো, দুজনে মিলে খাই। আমি বললাম, খুব ভালো। আমি রাজি হয়ে যেতে লোকটা হঠাৎ যেন ভারী খুশি হলো। আমার খাওয়ার ব্যবস্থা তখনই সে করে দিল। খাওয়া দাওয়ার পরে আমাকে একটা পুরনো মাদুর আর একটা মোটা তাকিয়া বালিশ দিয়ে বলল, বিশ্রাম করো। পথ হেঁটে বড় ক্লান্ত হয়ে পড়েছিলাম। ঘুমিয়ে যখন উঠলাম, বেলা তখন নেই। রাঙা রোদ বড় বড় গাছপালার উঁচু ডালে। এরই মধ্যে বাড়ির পিছনের জঙ্গলে শিয়ালের ডাক শুরু হলো। আমি বাড়ির বাইরে গিয়ে এদিক ওদিক খানিকটা ঘুরে বেড়ালাম। যেদিকেই যাই সেদিকেই পুরনো আম কাঁঠালের বন আর জঙ্গল। কোনো লোকের বাড়ি নজরে পড়ল না। জঙ্গলের মধ্যে এক স্থানে কেবল একটা ভাঙা দেউল দেখতে পেলাম। তার মধ্যে উঁকি মেরে দেখি শুধু চামচিকের আড্ডা। ফিরে এসে দেখি বুড়ো নিবারণ চক্রবর্তী বসে তামাক খাচ্ছে। আমায় বললেন, চা করতে জানো? একটু চা করো।
চিড়ে ভাজো, তেলে নুনে মেখে কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া যাবে। সন্ধ্যার পর বলল, ভাত চড়িয়ে দাও, গাওয়া ঘি আছে, আলু ভাতে ভাত, ব্যাস। জি আগে। তোমার জন্য ঝিঙের একটা তরকারি করে নিও, ঝিঙে আছে রান্নাঘরের পিছনে, আলো হাতে নিয়ে তুলে আনো এই বেলা। আর একটা কথা, রান্নাঘরে সর্বদাই আলো জেলে রাখবে। তা তো রাখতেই হবে, অন্ধকারে কি রান্না করা যায়? হ্যাঁ, তাই বলছি। মস্ত বড় বাড়ি, উপরে নিচে বোধহয় 14-15খানা ঘর, এছাড়া টানা বারান্দা, 2-4খানা ছাড়া অন্য সব ঘরে তালা বন্ধ। রান্নাঘরের সামনে মস্ত বড় লম্বা রোয়াক, রোয়াকেরও মোড়োয় 4-5টা নারকেল গাছ আর একটা বাতাবি লেবুর গাছ। ঝিঙে তুলতে হলে এই লম্বা রোয়াকে ও মোড়োয় গিয়ে আমায় উঠোনে নামতে হবে, তারপর ঘরের রান্নাঘরের পিছনের দিক থেকে যেতে হবে। তখনও সম্পূর্ণ অন্ধকার হয়নি, আলোর দরকার নেই ভেবে আমি এমনি শুধু হাতেই ঝিঙে তুলতে গেলাম। বাবা, কি আগাছা, জঙ্গল! রান্নাঘরের পিছনে বুনো ঝিঙের গাছ, যাকে এঁটো গাছ বলে, অর্থাৎ এমনি বীজ পড়ে যে গাছ হয় আর কি, সেটাই। অনেক ঝিঙে ফলেছে দেখে বেছে বেছে কচি ঝিঙে তুলতে লাগলাম। হঠাৎ আমার চোখ পড়ল একটি বউ মতো কে মেয়ে ছেলে আমার সামনাসামনি হাত 10 দূরে ঝোপের মধ্যে নিচু হয়ে আধ ঘোমটা দিয়ে আমারই মতো ঝিঙে তুলছে। দুবার আমি চেয়ে চেয়ে দেখলাম, তারপর পিছন ফিরে 7-8টা কচি ঝিঙে তুলে নিয়ে চলে আসবার সময় আর একবার চেয়ে দেখলাম, দেখি বউটি তখনও ঝিঙে তুলছে। নিবারণ চক্রবর্তী বললেন, ঝিঙে পেলে? আগে হ্যাঁ, অনেক ঝিঙে হয়ে আছে, আর একজন কে যেন তুলছিল। নিবারণ বিস্ময়ের সুরে বললে, কোথায়? ওই রান্নাঘরের পিছনে, সেই জঙ্গলের দিকে। সে কি পুরুষ মানুষ? না, একটি বউ। নিবারণ চক্রবর্তীর মুখ কেমন হয়ে গেল, বললেন, কোথায় বউ? চলো দেখি। আমি ওকে সঙ্গে করে রান্নাঘরের পিছনে দেখতে নিয়ে গেলাম। দেখলাম সেখানে কিছুই নেই। নিবারণ বললেন, কই বউ? ওই তো ওইখানে ছিল, ওই ঝোপটার কাছে। যত সব। চলো চলো। দিন দুপুরে বউ দেখলে অমনি আমাকে বললে। আমি একটু আশ্চর্য হলাম। যদি একজন পাড়া গায়ের বউ ঝিঙে দুটো জঙ্গলি ঝিঙে তুলতে এসেই থাকে, তবে তাতে এত খাপ্পা হবারই বা কী আছে ভেবে পাইনে। তাছাড়া আজ না হয় উনি এখানে আছেন, কাল যখন কলকাতায় চলে যাবেন তখন বুনো ঝিঙে কে চৌকিদারি করবে? রাত্রে খাওয়া দাওয়ার পর চক্রবর্তীবাবু আবার সেই ঝিঙে চুরির কথা তুললেন। বললেন, আলো নিয়ে যাওনি কেন ঝিঙে তুলতে? তোমায় আমি আলো হাতে নিয়ে যেতে বলেছিলাম, মনে আছে? কেন তা যাওনি? আমি বুঝলাম না কি তাতে দোষ হলো আমার। বুড়োটা খিটখিটে ধরনের, বিনা আলোতে যখন সব দেখতে পাচ্ছি, এমনকি ঝিঙে চুরি করা বউ পর্যন্ত, তখন আলো নিয়ে গিয়ে কি দরকার? বুড়ো বলল, না না, সন্ধ্যার পর সর্বদা আলো কাছে রাখবে। কেন? তাই বলছি। তোমার বয়স কত? এই 37-38 হবে। অনেক কম বয়স আমাদের চেয়ে। আমার এই 63। যা বলি কান পেতে শোনো। আগে নিশ্চয়ই। রাত্রে শুয়ে আছি, উপরের ঘরে কিসের যেন খটখট শব্দ শুনে ঘুমটা ভেঙে গেল। জিনিসপত্র টানাটানির শব্দ, কে বা কারা যেন বাক্স বিছানা এখান থেকে ওখানে সরাচ্ছে, ভারী জিনিস সরাচ্ছে। পুরো কাল সকালে চলে যাবে কলকাতায়, তাই বোধহয় জিনিসপত্র গোছাচ্ছে। কিন্তু এত রাত্রিতে? বাবা, কি ব্যতিগ্রস্ত মানুষ। সকালে উঠে বুড়োকে বলতেই বুড়ো অবাক হয়ে বললে, আমি? হ্যাঁ, অনেক রাতে। ও হ্যাঁ। আমাকে বললেই হতো, আমি গুছিয়ে দিতাম। চক্রবর্তী বুড়ো আর কিছু না বলে চুপ করে গেল। বেলা 9টার মধ্যে আমি ডাল ভাত আর ঝিঙে ভাজা রান্না করলাম। খেয়ে দিয়ে পুটলি বেঁধে সে রওনা হলো কলকাতায়। যাওয়ার সময় বারবার বলে গেল, নিজের ঘরের লোকের মতো থেকো, ঠিক আছে? পেয়ারা আছে, আম কাঁঠাল আছে, উৎকৃষ্ট পেঁপে আছে, তরকারিপাতির জন্য আমার খাস জমি পড়ে আছে 3 বিঘে। খাটো, তরকারি উৎপন্ন করো, খাও, বেচো, তোমার নিজের বাড়ি ভেবো, দেখাশোনা করো, থাকো, ভাবনা নেই। আর একটা কথা,
কি? চক্রবর্তী বুড়ো অকারণের সুরে খাটো করে বললে। কত লোকে ভাঙচি দেবে, কারো কথা শুনো না যেন। বাড়ি দেখাশোনা যেমন করবে নিজের মতো থাকবে, কোনো কথায় কান দেবে না। গাছের ফলমূল তুমিই খাবে, দুটো ঘর খোলা রইল তোমার জন্য। বুড়ো চলে গেল, আমাকে যেন আকাশে তুলে দিয়ে গেল। আরে এত বড় বাড়ি, বড় বড় দুখানা ঘর আমার ব্যবহারের জন্য রয়েছে, তাছাড়া বারান্দা, রান্নাঘর, রোয়াক তো আছেই। বাড়িতে পাতকুয়ো, জলের কষ্ট নেই, শুকনো কাঠ যথেষ্ট, কাঠের কষ্ট নেই। 10টা টাকা আগাম দিয়ে গিয়েছে বুড়ো। প্রায় আধমনটা সরু আতপ চালও আছে, গাছ ভরা আম কাঁঠাল। এ যেন ভগবানের দান আকাশ থেকে পড়ল হঠাৎ। বিকেলের দিকে তেল নুন কিনবো বলে মুদির দোকান খুঁজতে বেরোলাম। বাপরে কি বন জঙ্গল গাখানার ভেতরে! আর এদের যেখানে বাড়ি তার ত্রিসীমানায় কি কোনো লোকালয় নেই? জঙ্গল ভেঙে সুড়ঙ্গি পথ ধরে 8 মাইল যাবার পর একজন লোকের সঙ্গে দেখা হলো। সেও তেল কিনতে যাচ্ছে, হাতে তেলের ভাঁড়। আমায় দেখে বললেন, বাড়ি কোথায়? এখানে আছি, নিবারণ চক্রবর্তীর বাড়িতে। নিবারণ চক্রবর্তী? কেন? দেখাশুনো করি, কাল এসেছি। ও বাড়িতে থাকতে পারবে না। কেন? এই বলে দিলুম। দেখে নিও, কত লোক ও বাড়িতে এলো গেল, ওরা নিজেরাই থাকতে পারে না। ও বাড়ির ছেলে বউরা কোনো দিনও ওই বাড়িতে আসে না। তা আমি জিজ্ঞেস করলাম কেন? তো উনি বললেন, তা কি জানি, ও বড় ভয়ানক বাড়ি, তুমি বিদেশি লোক, খুব সাবধান। আর কিছু না বলে লোকটা চলে গেল। আমি দোকান খুঁজে জিনিস কিনে বাড়ি ফিরলাম। তখন বিকেল গড়িয়ে গিয়ে সন্ধ্যা নামছে। দূর থেকে জঙ্গলের মধ্যকার পুরনো উঁচু দোতলা বাড়িখানা দেখে আমার বুকের ভেতরটা ছাঁত করে উঠল। সত্যি বাড়িখানার চেহারা কীরকম যেন, ও যেন একটা জীবন্ত জীব, আমার মতো ক্ষুদ্র লোককে যেন গিলে ফেলার জন্য হাত বাড়িয়ে এগিয়ে আসছে। অমন্তরর চেহারা কেন? কিছু না, লোকটা আমার মন খারাপ করার জন্য দায়ী। আমি যখন তেল নুন কিনতে যাই তখন আমার মনে দিব্যি ফুর্তি ছিল। হঠাৎ এমন হওয়ার কারণ হচ্ছে ওই লোকটার ভয় দেখানো কথাবার্তা। গায়ে পড়ে অত হিত করবার দরকার কি ছিল বাবু অত তোমার? চক্রবর্তী বুড়ো তো বলেই গিয়েছে, কত লোক কত কথা বলবে, কারো কথায় কান দিও না। কিছু না, গাছপালার ফলমূল গায়ের লোকগুলোই চুরি করে খায় কিনা। বাড়িতে একজন পাহারাদার বসলে লুটপাট করে খেতে পারবে না, এই জন্যই ভয় দেখানো হচ্ছে। যেমন ওই বউটি কাল সন্ধ্যাবেলায় ঝিঙে চুরি করছিল। অনেক দিন এমন আরামে থাকিনি। বিনে খাটুনিতে পয়সা রোজগারের এমন সুযোগ জীবনে কখনো ঘটেনি। নিজের জন্য শুধু দুটো রান্না মিটে গেলে কাজ শেষ। সকাল সকাল রান্না সেরে নিয়ে নিচের বড় রোয়াকে বসে আপন মনে গান গাইতে লাগলাম। এত বড় বাড়ির আমি মালিক, কারো কিছু বলবার নেই আমাকে, যা খুশি করব। হঠাৎ ভয়ানক আশ্চর্য হয়ে গেলাম। দোতলার নালির মুখ দিয়ে পড়তে লাগলো জল, যেমন উপরের বারান্দায় কেউ হাত পা ধুলে জল পড়ে। বেশ মোটা ধারে জল পড়তে লাগলো। তখনই আমি উঠে রোয়াকের ধারে দাঁড়িয়ে দোতলার বারান্দার দিকে চেয়ে দেখলাম, তখনও জল পড়ছে সমানে মোটা ধারায়। উপরের সিঁড়ির দরজায় তালা দেওয়া, চাবি চক্রবর্তী মশাই নিয়ে গিয়েছেন, সুতরাং দোতলায় যাবার কোনো উপায় আমার নেই। এই জল কোথা থেকে পড়ছে? মিনিট 10 পড়ার পর জলের ধারা বন্ধ হয়ে গেল। আমার মনে হলো চক্রবর্তী মশাই বোধহয় কোনো কলসি বা ঘড়াতে জল রেখে দিয়েছিলেন উপরের বারান্দাতে। সেই কলসি কিভাবে উল্টে পড়ে গিয়ে থাকবে? নিশ্চয়ই তাই, তাছাড়া জল আসবে কোথা থেকে? একটু পরে গিয়ে শুয়ে পড়লাম। আলো নিভিয়ে শুয়ে পড়বার সঙ্গে সঙ্গে আমার চোখে ঘুম জড়িয়ে এলো। অনেক রাত্রে একবার ঘুম ভেঙে গেল। জানলার দিকে সুন্দর জ্যোৎস্না এসে পড়েছে বিছানায়। কি একটা ফুলের গন্ধও আসছে, বেশ সুবাস ফুলের। ঘুমের ঘোরেই ভাবছি, এমন কোনো সুগন্ধওয়ালা ফুল তো বাড়ির কাছাকাছি দেখিনি। তাড়াহুড়ো করে লাফিয়ে উঠলাম। ও কি, জানলার সামনে দিয়ে একটি বউ চলে গেল রোয়াক পেয়ে। হ্যাঁ, স্পষ্ট দেখছি। আমি তক্ষুনি উঠে দরজা খুলে রোয়াকে গিয়ে দাঁড়ালাম। রোয়াকে দাঁড়াতে দুটো জিনিস আমার কাছে স্পষ্ট হলো। প্রথম,
সেই ফুলের সুবাসটা রোয়াকের অনেকখানি ঘন। ওই বউটি যেন এই সুবাস ছড়িয়ে দিয়ে গেল এতক্ষণ। না, এ কোনো ফুলের সুবাস নয়, এ কিসের সুবাস তা আমার মাথায় আসছে না। কেমন যেন লাগছে, একরকম নেশার মতো। কেন আমি বাইরে এসেছি, কিন্তু কোনো দিকে তো সে নেই, গেল কোথায়? সে রাত্রে সেই পর্যন্ত। কতক্ষণ পরে ঘরে এসে শুয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে মনে হলো সব কিছু স্বপ্ন ছিল। মনটা বেশ হালকা হয়ে গেল। কাজকর্মে ভালো করে মন দিলাম। বন জঙ্গল কেটে কিভাবে তরকারি আবাদ করব সেই আলোচনা করতে লাগলাম মনের মধ্যে। একটাই অসুবিধা এখানে থাকবার, বড্ড নির্জনে থাকতে হয়। কাছাকাছি যদি একঘরে লোকও থাকতো তবে এত কষ্ট হতো না। কথা বলবার একটা লোক নেই, এই হলো মহাকষ্ট। সেদিন দুপুরে এক ঘটনা ঘটল। আমি ভাত নামিয়ে হাঁড়ি রাখতে যাচ্ছি, এমন সময় দোতলার বারান্দাতে অনেক লোকজন যেন একসঙ্গে হেসে উঠল। সে কি ভীষণ অট্টহাসি! আমার গা যেন দোল দিয়ে উঠল সে হাসি শুনে। খিলখিল করে হাসি নয়, খলখল করে হাসি। আকাশ বাতাস থমথমিয়ে উঠল সেই হাসির শব্দে। ভাত ফেলে রেখে দৌড়ে গেলাম। রোয়াকে গিয়ে উপরের দিকে দেখি কিছুই নেই। নিচের জানালা যেমন বন্ধ, উপরের ঘরের সরবন্দি জানালা তেমনই বন্ধ। হাসির লহর তখন থেকে নিশ্চুপ হয়ে গিয়েছে। ব্যাপার কি? কোনো বদমাইশি লোকের দল উপরে আড্ডা বেঁধেছে। উপরে সিঁড়ির মুখে গিয়ে দেখি দরজায় তেমনি কুলুপ ঝুলছে। আমার ভয় হয়নি, কেননা দিনমান চারিদিকে সূর্যের আলো। এ সময় মনের মধ্যে কোনো ভূতের সংস্কার থাকেই না। এই হাসি যদি আমি রাত্রে শুনতাম তবে বোধহয় ভয়ে অজ্ঞান হয়ে যেতাম। চাবি দিয়ে দাঁত খুলতে হতো। রান্নাঘরে ফিরে এসে ভাতের ফ্যান গেলে ঝিঙের তরকারি চাপিয়ে দিই। প্রচুর ঝিঙে জঙ্গলে ফলেছে, যত ইচ্ছে তুলে নিয়ে যাও। আমারই বাড়ি, আমারই ঝিঙে লতা। মালিক হওয়ার যে একটা মাধ্যকতা আছে তা কাল থেকে বুঝেছি। আমার মতো গরিব বামুনের জীবনে এমন জিনিস এই প্রথম। কান পেতে রইলাম উপরের ঘরের কোনো শব্দ আসে কিনা শুনতে। ছুঁচ পড়বার শব্দও পেলাম না। খেয়ে দিয়ে নিজের মনে বিছানায় গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছি। ঘুমের ঘরে শুনছি ঘরের মধ্যে অনেক লোক কথাবার্তা করছে, হাসছে। ঘুমের মধ্যেও আমি ওদের কথাবার্তা যেন শুনছি। যেমন কোনো বিয়েবাড়িতে ঘর ভর্তি লোকের মধ্যে ঘুমিয়ে পড়লে লোকজনের গলার শব্দ ঘুমের মধ্যে পাওয়া যায়। হয়তো সবটাই আমার মনের ভুল। সেই যে ভাব হয়েছিল হাসি শুনে তারই ফল। এরপর 9 দিন আর কোনো কিচ্ছু ঘটেনি। মানুষের মনের অভ্যাস, অপ্রীতিকর জিনিসগুলো তাড়াতাড়ি দিব্যি ভুলে যেতে চায়, পারেও ভুলে যেতে। আমিও নিজের মনকে বোঝালাম ওসব কিছুই না। কি শুনতে কি শুনেছি? বউ দেখা চোখের ভুল, হাসি শোনাও কানের ভুল, সব ভুল। এই 9 দিন আমার শরীর বেশ সেরে উঠল। খাই দাই আর শুধু ঘুমাই। কাজকর্ম কিছু নেই, কেমন এক রকমের কুড়মি পেয়ে বসেছে আমাকে। আমি সাধারণত খুব খাটিয়ে লোক, শুয়ে বসে থাকতে ভালোবাসি না, কিন্তু অনেক দিন ধরে অতিরিক্ত খাটুনির ফলে কেমন একেবারে অবসাদ এসে গিয়েছে। শুধুই আরাম করতে ইচ্ছে হয়। 9 দিনের দিন বিকেলে মনে হলো রান্নাঘরের পেছনে সেই ঝিঙের জঙ্গলটা কেটে একটু পরিষ্কার করি। ওখানে ঝালের চারা পাতব। আর চাল কুমড়োর এঁটোলতা হয়েছে ওই জঙ্গলটার মধ্যে, সেটা বাঁশের কঞ্চি দিয়ে রান্নাঘরের ছাদে উঠিয়ে দেব। এই বাড়িতে কাজ করে অনেক সুখ আছে, কারণ দা কোদাল কাস্তে নিড়েন শাবল কুড়োল সব মজবুত আছে। ঘরের কোণে একটা হাত করা তো আছে। অল্পক্ষণ মাত্র কাজ করেছি, আধ ঘন্টাও হবে না। হঠাৎ দেখি সেই বউটি ঝিঙে তুলতে এসেছে। নিচু হয়ে ঝোপের মধ্যে ঝিঙে তুলছে। সঙ্গে সঙ্গে দোতলার ঘরগুলোর মধ্যে এক মহা কলরব উপস্থিতি হলো। অনেকগুলো লোক, আন্দাজ 50 একসঙ্গে যেন হৈ হৈ করে উঠল। সব দরজা জানলা যেন একটা ঝড়ের ঝপট লেগে একসঙ্গে খুলে গেল। বন কাটা ফেলে আমি উপরের দিকে চেয়ে দেখলাম। সামনের রোয়াকে এসে দাঁড়ালাম। কই, একটা দরজা জানলার কপাটও খুলেনি দোতলার, যেমন তেমনই আছে। ব্যাপার কি?
বাড়িটার মির্গি রোগ আছে নাকি? মাঝে মাঝে এমন বিকট চিৎকার ওঠে কেন? এবার তো ভুল হবার কোনো কথা নয়। সম্পূর্ণ সুস্থ মনে কাজ করতে করতে এ চিৎকার আমি শুনেছি এইমাত্র। এখন আবার চারিদিকে নিঃশব্দ, কোনো দিকে কোনো শব্দ নেই। সেই বউটি আবার ঝিঙে তুলতে এসেছে। এই গোলমালের মধ্যে দৌড়ে গেলাম রান্নাঘরের পিছনে। সেখানেও দেখি কেউ নেই। সেই দিন রাত্রে এই ঘটনা ঘটল। ভারী মজার ঘটনা বটে। খেয়ে দেয়ে সবে শুয়েছি, সামান্য তন্দ্রা এসেছে। এমন সময় কিসের শব্দে তন্দ্রা ছুঁয়ে গেল। চেয়ে দেখি আমার বিছানার চারিপাশে অনেক লোক জড়ো হয়েছে। তাদের সবারই মাথায় লাল পাগড়ি, হাতে ছোট্ট ছোট্ট লাঠি। আশ্চর্যের বিষয়, সকলেরই মুখ দেখতে একই রকম। একই লোক যেন 50টি হয়েছে, এই রকম মনে হচ্ছে প্রথমটা। বহু আশিতে যেন একটা মুখেই দেখছি। কে যেন বলে উঠল, আমাদের মধ্যে আজকে যেন এসেছে। এখানে একজন পৃথিবীর লোকের বাড়ি আছে। অনেক দিন থেকে আমি দেখিনি বাড়িটা, তবে শুনেছি যারা দেখতে জানে তারা বলে সেই বাড়ির মধ্যে একটা লোক রয়েছে। তবে এসো আমরা নাচ আরম্ভ করি। বাপরে বাপ, কথায় বলে ভূতের নেতা। শুনেই এসেছিলাম এতদিন, এইবার স্বচক্ষে দেখলাম। সে কি কাণ্ড! অতগুলো লোক একসঙ্গে লাঠি বাজিয়ে তাণ্ডব নৃত্য শুরু করে দিল। আমার দেহের মধ্য দিয়ে কতবার যে এলো গেল, তার সঙ্গে সঙ্গে বিকট চিৎকার আর হল্ল। আমার বিছানা বা আমার কোনো অংশ তারা স্পর্শ করল না। আমি যে সেখানে আছি তাও যেন তারা জানে না। ওদের হুঙ্কার আর ভৈরব নৃত্য দেখে আমি জ্ঞানশূন্য হয়ে গেলাম। যখন জ্ঞান হলো তখন শেষ রাত্রের জ্যোৎস্না খোলা জানলা দিয়ে এসে বিছানায় পড়েছে। সেই ফুলের অতি মধুর সুবাস, ঘরের ঠান্ডা বাতাস। আমি অবচেতনভাবে জানলার বাইরে জ্যোৎস্নামাখা গাছপালার দিকে চেয়ে রইলাম। কতক্ষণ পরে জানি না ভোর হয়ে গেল। বিছানা ছেড়ে উঠে দেখি ঘুমের কোনো ব্যাঘাত ঘটেনি। সুনিদ্রা হলে শরীর কেমন ঝরঝরে আর সুস্থ হয়, তেমনই বোধ করছি। তবে সে ভূতের নাচ কে দেখছিল? সে নাচ কি তবে ভুল? খেয়ে দেয়ে পরম আরামে শুয়ে ঘুমিয়ে পড়ে স্বপ্ন দেখছি। তাই যদি হয় তবে এই শেষ রাত্রে ঠান্ডা বাতাসে যে ফুলের সুবাস পেয়েছি তা কোথা থেকে এলো? সেই বউটি যখন চলাফেরা করে তখনই অমন সুবাস ছড়ায় বাতাসে। সুবাসটা ভুল হতে পারে না। এখনও সে গন্ধ আমার নাকে লেগে রয়েছে। কোনো অজানা বনফুলের সুবাস হয়তো। তাই হবে। তেল কিনতে গিয়েছি দোকানে। দোকানি বললে, কীরকম আছো? বলি, কিছু দেখছো নাকি? আমি বললাম, না। শুনছো কিছু? না। তুমি দেখছি সাধু লোক, টুকটাক জানো নাকি ভূতের মন্তর? তেল দাও, চলে যায়, ওসব বাজে কথা। আচ্ছা, একটা মেয়েকে ওখানে কোনো দিন দেখোনি? বউ মতো কোনো গন্ধ পাওনি? কিসের গন্ধ? কোনো ফুলের সুগন্ধর মতো? না। খুব বেঁচে গিয়েছো তুমি। তোমার আগে যারা ওখানে থাকতো তারা সবাই একটি বউকে দেখতো ওখানে প্রায়। এমন হতো শেষে ও বাড়ি ছেড়ে তারা নড়তে চাইতো না। তারপর রোগা হয়ে দিনে দিনে শুকিয়ে শেষ পর্যন্ত মারা যেত। দুটি লোকের এই রকম হয়েছে এই পর্যন্ত। বাড়িতে ভূতের আড্ডা। ভূতের লোককে পাগল করে দেয়। তাদের কাণ্ডজ্ঞান থাকে না। এমন ভালো লাগে এ বাড়ি, না খেয়ে না দে ওখানে পড়ে থাকে, ছেড়ে যেতে চায় না। তুমি দেখছি ভূতের মন্তর জানো। আমরা তো বাড়ির ত্রিসীমানায় যাইনে, মাথা খারাপ করে দেয় সাধারণ মানুষের। তেল নিয়ে চলে এলাম আমি। ভাবতে ভাবতে এলাম, মাথা খারাপ হওয়ার সূত্রপাত আমারই হলো নাকি? বাড়ির সীমানায় পা না দিতেই আমার মনে হলো, না, সব ভুল। পরম সুখে আছি। এ ছেড়ে কোথায় যাব? বেশ আছি, খাসা আছি। সেই থেকে আজ 2 বছর পড়ে আছি এ বাড়িতে। চক্রবর্তী মশাই মাইনে টাইনে কিছুই দেয় না, তাতে আমার কিছুই যায় আসে না। বাড়ি দেখাশোনা করি, বেগুন কলা বেচি, দিনরাত ওদের নৃত্য দেখি, ওদের মধ্যেই বাস করি। এক পা যাইনে বাড়ির ছেড়ে।